আহ শুভ সন্ধ্যা সবাইকে। আহ আমি আজ রতনপুরীর আমার এই বাসা থেকে আমার ছাত্রদের অনুরোধে আজকে এই প্ল্যাটফর্মে এসেছি। আহ কিছু কথা, কিছু হয়তো সুর এসে পড়বে বা কিছু হয়তো গান, তারা হয়তো গান হয়ে উঠবে কিনা আমি জানি না, কিন্তু বলতে পারেন এক ধরনের যে আমাকে বেশ খানিকটা উৎসাহ দেয় আমার এই ছাত্ররা। ভিকাস্ট আজকে এটা আয়োজন করেছে, এরা আমাদের সিজিএমসি সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের স্টুডেন্টসরা কোনো সময় এক্স হন না। আহ, তারা বাইরে থেকেও এক ধরনের আমাদের সাপোর্ট করে যান। এর আগেও আমি ওদের একটা অনুষ্ঠান করেছি, সেটা রেকর্ডেড ছিল। ওদের অনুরোধে আমি লাইভ করছি আজকে এই বিশেষ দিনে। আমার মনে হয় যে উম, এটা হয়তো আমার কাছেও একটা জার্নি, কারণ 2014-তে আমি যখন পাকাপাকি শান্তিনিকেতনে চলে আসি আহ, এখানে শিক্ষকতা করতে, আমার মনে হয় যে তার সাথে সাথে একরকম করে হয়তো শান্তিনিকেতনের সাথে এবং রবীন্দ্রনাথের সাথে আমার এক ধরনের নতুন করে হয়তো বন্ধুত্ব তৈরি হয় বা হচ্ছে, এখনো চলবে সেটা হয়তো, বা হয়েই চলে হয়তো। রবীন্দ্রনাথকে তো রোজ আমরা এক এক রকম করে পাই, বিশেষ করে এই অতিমারির সময় আমার মনে হয় যে যারা আমরা এভাবে শহর থেকে আত্মীয় পরিজন সবার থেকে দূরে বেশ খানিকটা ছিলাম, আমার মনে হয়েছে প্রকৃত অর্থে বন্ধু বলতে যিনি ছিলেন তিনি রবীন্দ্রনাথ। তাই আমার মনে হয় আজকে বিশেষ দিনে স্মরণ, তর্পণ, আহ, তার সাথে বোধহয় এক ধরনের ঋণ স্বীকার। আমার মনে হয় যে প্রতিনিয়ত শুধুমাত্র যে এই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত বলে নই, আহ রবীন্দ্রনাথের সাথে আসলে সখ্যতা অনেক ছোটবেলা থেকে শুরু হয়ে গিয়েছিল, যখন এক ধরনের অধ্যয়ন, এক ধরনের শিক্ষা শুরু হয়েছিল হয়তো বাড়িতে। তো আমি বলবো যে আহ জীবনের পর্যায়গুলিতে এক এক রকম ভাবে যেমন বন্ধুরা আসেন, সেরকম রবীন্দ্রনাথও আসেন বন্ধু হয়ে। এবং বোধহয় এই জার্নিটা, এই যে বন্ধুত্ব, এই যে রবীন্দ্রনাথকে সখা হিসেবে পাওয়া, এই যে সখ্যতা রবীন্দ্রনাথের সাথে, আমার মনে হয় রবীন্দ্রনাথের জীবন জুড়ে আহ এরকম অনেক বন্ধু, আহ জীবন মৃত্যুর বন্ধুত্ব, আলো আঁধারের বন্ধুত্ব। আর যেটা দিয়ে শুরু করেছিলাম, বললাম যে ছাত্র এবং শিক্ষকেরও বোধহয় এক ধরনের বন্ধুত্বের কথা বারবার করে রবীন্দ্রনাথ মনে করিয়ে দেন। কারণ যখন ওই একেবারে অল্প বয়স্ক বাচ্চারা যখন আমাদের প্রথমে প্রতিষ্ঠানে আসে এবং তাদের আশ্রমে শিক্ষা পড়ায়, বারবার করে বোধহয় কোথাও মনে হয় যে রবীন্দ্রনাথ বোধহয় ইঙ্গিত দিচ্ছিলেন যে একটা বোধহয় বন্ধুর সম্পর্ক তৈরি করতে হবে ছাত্রছাত্রীদের সাথে। কারণ ওই উনি বলছেন যে যে গুরুর অন্তরে ছেলে মানুষটি একেবারে শুকিয়ে কাঠ হয়েছে, তিনি ছেলেদের ভার নেবার অযোগ্য। উভয়ের মধ্যে শুধু সমীপ্য নয়, আন্তরিক সাযুজ্য ও সাদৃশ্য থাকা চাই, নইলে দেনা পাওনায় নারীর যোগ থাকে না। এই দেনা পাওনায় নারীর যোগ, আমার মনে হয় যে এটা বোধহয় বন্ধুত্ব, এক ধরনের সখ্যা। খুব ইন্টারেস্টিংলি যখন আমি বলতে পারেন যে এই যে বারবার করে রবীন্দ্রনাথকে নিয়ে ভাবা বা রবীন্দ্রনাথকে নিয়ে জানবার চেষ্টা হয়ে ওঠে এই শিক্ষকতা করতে গিয়ে, আমার বিশ্বাস যে যারা পাঠক তারা হয়তো, নিবিড় পাঠক যারা রবীন্দ্রনাথ, তারা হয়তো আমার চেয়ে অনেক বেশি গুণ তাকে, বেশি গুণে তাকে পান। কিন্তু কোথাও মনে হয় যে বোধহয় এই ধরনের প্রস্তুতির সময় আরেক রকম করে বোধহয় রবীন্দ্রনাথকে পাওয়া যায়। বিশেষ করে আহ আমি যে বিষয়টা নিয়ে পড়াবার চেষ্টা করি, তুলনামূলক সাহিত্য, তার সঙ্গে আসলে রবীন্দ্রনাথের একটা বন্ধুত্ব আছে। তার কারণ রবীন্দ্রনাথ যে সময় এই সারা বিশ্বকে বন্ধু দিতে চাইছিলেন, সাহিত্যের মধ্যে বোধহয় বলছিলেন এক ধরনের এই বন্ধুর ভাব আছে। মানে আমাদের কোথাও বোধহয় দেশ, কাল ইত্যাদি ইত্যাদি সীমানা পেরিয়ে গিয়ে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তো সেটাও তো এক ধরনের আমার মনে হয় যে বন্ধুর সম্পর্ক।
মানে বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক হয়, আশেপাশে সাহিত্যের সাথে সেই সম্পর্ক তৈরি করলে হয়তো সেই মানুষগুলোকে আরো একটু বেশি করে জানা, জানতে চাওয়া হতে পারে। আমার বারবার করে মনে হচ্ছিল যে যে বিশেষ দিনে আজকে অনুষ্ঠানটা করবার চেষ্টা হচ্ছে, বা আমার বলতে পারেন দুঃসাহস, যে আমি এরকম একটা বিষয় নির্বাচন করেছি। আমার অনেকদিন ধরে আমি ভেবেছি যে বন্ধু, আমি নিতায় যাব না। রবীন্দ্রনাথের অনেক জায়গায় নিতা আসে, অনেক উপন্যাসে, অনেক লেখায় বারবার করে সখা, বন্ধু ইত্যাদি প্রসঙ্গ আসে। কিন্তু স্বল্প পরিসর এবং আমার ক্ষমতায়, আমার যতটুকুনি আমার চেষ্টা, তার মধ্যে আমি বোধহয় এক ধরনের রবীন্দ্রনাথের যে গেয় কবিতাগুলি আছে, আমি ইচ্ছে করি এই শব্দটা বলছি, কারণ একটা সময় গিয়ে বোধহয় বারবার করে রবীন্দ্রনাথ সেটা সতর্ক করে দিয়েছিলেন। আর আমাদের এক গুণী অধ্যাপক, আমাদের সবার মাস্টারমশাই শান্তিনিকেতনে একবার বোধহয় মনে করিয়ে দিয়েছিলেন আমাদের যে রবীন্দ্রনাথের গান হয়তো এক ধরনের গেয় কবিতা। তো এই গেয় কবিতাকে অবলম্বন করে যদি আমি আমার বলতে পারেন এই পথ চলা আজকের এই সন্ধ্যের কিছুটা সময় আপনাদের সাথে থাকবার চেষ্টা, আপনাদের সাথে হয়তো এক ধরনের আলাপচারিতাও বলতে পারেন, তাতে আমার মনে হয়েছিল যে আমরা যদি রবীন্দ্রনাথ কৃত বিষয় বিন্যাস দেখি গীতবিতানে, তাহলে দেখতে পাবো যে পূজা পর্যায়ের গানের ভেতরে আবার বেশ কিছু গানকে উনি অন্তর্ভুক্ত করছেন বন্ধু বন্ধু হিসাবে। মানে সেখানে হয়তো আমার মনে হয় আনুমানিক বোধহয় 59টি মতো গান আছে, এবং সেটা বোধহয় গানের ওই 33 থেকে 91 যে গানের সংখ্যা, তার মধ্যে এক ধরনের বন্ধুকে রবীন্দ্রনাথ হয়তো বলবার চেষ্টা করছেন। এই যে দেখুন, যে পূজা এবং বন্ধু, এটা তো আমাদের ভারতীয় যে ঐতিহ্য, তার ভিতরে কোথাও এটা আছে। মনে রাখতে হবে বারবার করে বোধহয় কোথাও যে ঈশ্বর চেতনা, ঈশ্বর বোধ, জীবন দেবতা, গীতাঞ্জলির পর্বে আমরা যখন গিয়ে পাই যে রবীন্দ্রনাথকে আমরা পাচ্ছি, তার একটা প্রস্তুতি পর্ব আমার মনে হয় অনেকদিন ধরে এই আশ্রম তৈরি করার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাচ্ছিল। আসলে রবীন্দ্রনাথের গানকে বুঝতে গেলে যেন রবীন্দ্রনাথের আশেপাশের জিনিসগুলোকে সব বুঝতে হবে। আমার মনে হয় ইদানিং রবীন্দ্রনাথের আধুনিক সাহিত্য অনুবাদ বা এসবের সাথে যুক্ত থাকার ফলে বারবার করে আমার মনে হচ্ছিল যে রবীন্দ্রনাথের আধুনিকতা, রবীন্দ্রনাথের সাহিত্য চেতনা, এই সবকিছুর সাথে কিন্তু আসলে রবীন্দ্রনাথের একটা বড় জায়গা, সেটা হচ্ছে গান। তো এই গানে আমার খুব অবাক লাগে ভেবে যে যদি হয় এরকম যে শুধু তোমার বাণী নয় গো মাঝে মাঝে প্রাণে তোমার শুধু তোমার বাণী নয় এবার এই বন্ধু, এই প্রিয়, এই বন্ধু, এই প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার পরশমণি দিও, এটা যদি ওই পর্যায়ের গানগুলোর একটা জার্নি আমি বলি, তাহলে আমার মনে হয় যে খুব প্রাসঙ্গিক ভাবে সেই আরেকটি গান এসে পড়ে। আমরা যদি আরেকটু এগোই এই পর্যায়ে, তাহলে দেখবো যে আমার সন্ধ্যা ফুলের এবার যে ভোগ করবে, আমার সন্ধ্যা ফুলের এবার যে ভোগ করবে, তারা প্রদীপ
প্রাণে আমার জ্বালবে আমার যত কথা ছিল ভেসে যাবে তোমার সুর এবার আমায় দেখুন, কোথাও আমার মনে হয় যে এই সন্ধ্যা ফুলের মধু আর তার সাথে বধূ, এটা বোধহয় শুধু এই মিলিয়ে দেওয়ার জন্য মধু আর বধূ নয়, কোথাও বোধহয় একটা ওই উত্তরণ কিন্তু হচ্ছে। ভেবে দেখুন যে শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, আর তারপর আমার সন্ধ্যা ফুলের মধু এবার যে ভোগ করবে কোথাও যেন একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা, এবং সেখানে বোধহয় কোনো বাধা থাকবে না। অনেক বেশি অ্যাপ্রোচেবল বোধহয় আমার এই বন্ধু, এই বন্ধু। তার কারণ রবীন্দ্রনাথকে বারবার করে মনে করিয়ে দেবেন এই পর্যায়ে যে দেবতা যিনি দূরে রয়ে দাঁড়ায়। এবার এই যে দেবতা যিনি আমি দূরে দাঁড়িয়ে থাকছি, তার ফলে তো কোথাও আমার এই বন্ধুর সাথে আমার মিলনের যে আমার অভিলাষ, আমার ইচ্ছা, সেটা কিছুটা আমি নিজে দূরে ফেলে দিচ্ছি কিনা, যেটা হয়তো আমরা ভীষণভাবে গীতাঞ্জলি পর্যায়ে গিয়ে আরো বেশি করে পাবো। আমার বিশেষ করে মনে হয় যে পাওয়ার কথা যে ভালোবাসার ভালোবাসার এই যে নতুন করে পাবো বলে হারাই খানিকক্ষণ অমর ভালোবাসার ধন। হে বন্ধু হে প্রিয় আমার বধূ এবার একেবারে যেন ভালোবাসার ধন। আমার খুব বিশেষ করে মনে হয় যে এই ভালোবাসার ধন ইত্যাদি বলার পরেই যেটা খুব প্রাসঙ্গিক হয়ে ওঠে আমার মনে হয় এখানে, সেটা হচ্ছে যে আমার অশেষ করেছ আমারে তুমি অশেষ করেছ মনে বিনা ফেলে আমার ভরেছ জীবন আমারে তুমি অশেষ করেছ কত যে গিরি কত যে নদী তীরে বেড়ালে বহি ছোট
বাঁশিতে কত যে গিরি কত যে নদী বেড়াবে বহি ছোট এ বাঁশিতে কত যে গান বাজাবে ফিরে ফিরে কাহারে কাহার আমারে তুমি অশেষ করেছ এমনে বিনা। আমার মনে হয় বাঁশির প্রসঙ্গ যদি আমাদের সময় থাকে, আমরা যদি গীতাঞ্জলি পর্বে ফিরে যাই, তাহলে দেখবো যে বাঁশি কিন্তু অত্যন্ত গুরুত্ব হয়ে উঠবে। যে আমার বাঁশি তোমার হাতে পুজোর পরে ফুটুকাতে, বা আমার এই গোটা দেহটি নীরব বিনা হয়ে যখন আমি তার পায়ে নিবেদন করছি, সেটা কিন্তু একেবারে গীতাঞ্জলির পর্যায়ের একেবারে ট্রানজিশন, যেখানে হয়তো এক ধরনের সমর্পণ হয়েছে বন্ধুর কাছে, সখার কাছে, দেবতার কাছে, এবং কোথাও বোধহয় ওই একটা অপেক্ষা আছে। এবং সেই অপেক্ষা থেকে বোধহয় আমার মনে হয় ওই বন্ধুর কাছে এটা বলা যায়, আমার অভিমানের বদলে তোমার মালা, আমার অভিমানের বদলে আজ নিব তোমার মালা। এই যে অভিমানের বদলে তোমার মালা নেব, খুব ইন্টারেস্টিং কিন্তু এইটাই যে এরপরে রবীন্দ্রনাথ বলবেন যে সে যে পাশে এসে বসেছিল, কিন্তু আমি তবু যেন তার সাড়া পাইনি। এই জীবন দেবতার সাথে এই যে বারবার করে বন্ধুত্ব তৈরি করা, সখ্যতা তৈরি করা, আসলে কোথাও গিয়ে সীমা আর এই যে যিনি অসীম তার সঙ্গে বোধহয় আবার একটা বন্ধুত্ব তৈরি করবার চেষ্টা। তাই ওই যে বললাম যে রবীন্দ্রনাথের তালিকাভুক্ত যে বন্ধুত্বের যে তালিকা, তার ভিতরে একটি গান, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। দেখুন, উল্লেখযোগ্য কথা হচ্ছে যে আমার মধ্যে তোমার প্রকাশ। গীতাঞ্জলিতে গিয়ে কিন্তু পাবো যে মানে আমি আছি বলেই কিন্তু তোমার অস্তিত্ব, মানে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম মতো যে নিচে, এবং তুমি তাই এসেছো নিচে। কোথায় দেখুন যে জার্নিটার কথা বলবার আমি চেষ্টা করছিলাম, বা বলার বা বুঝবার চেষ্টা করছি, এমন নয় যে আমি সবটা বুঝি। কোথাও গিয়ে কিন্তু দেখুন এই একটা জার্নি শুরু হচ্ছে, এবং কোথাও গিয়ে এরপরে যেটা হবে, এই যে ব্যক্তিগত জার্নি, কোথাও যেন সেটা বিশ্ব চরাচরে একটা গিয়ে তার একটা কিন্তু ম্যানিফেস্টেশন হচ্ছে।
আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরি প্রকাশে, আজি যত তারা তব আকাশে, নিখিল তোমার এসেছে ছুটিয়া, মোর মাঝে আজি পড়েছে টুটিয়া, তবনি কুঞ্জের মঞ্জরি যত আমারি অঙ্গে বিকাশে, আজি যত তারা তব আকাশে। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে আমি এখানে যে কতটা গান গাইতে বসেছি আর রবীন্দ্রনাথের এই গেয় কবিতার সাথে আমার যে একটা পরিচয় শুরু হয়েছে, সেটা আপনাদের সাথে খানিকটা শেয়ার করে নিতে চাইছি। সেটা হয়তো এইখানে এসে বোধহয় পরিষ্কার করে নেওয়া ভালো, কারণ আমার অনেক গুরু, তাদের সাথে আমার অনেক বন্ধুত্বের সম্পর্ক, মাঝে মাঝে সেটা ভীষণ বন্ধু কিন্তু এক ধরনের শক্ততা। এই গানটার সাথে আমার আসলে ভীষণভাবে জড়িয়ে স্মৃতিতে একটা নাটকীয় মুহূর্ত। এটা আমাদের কসবার্গের একটি নাটক হয়, যেখানে ভীষণ মুহূর্তে যখন অলরেডি সারা বিশ্বব্যাপী যে মারণ লীলা, যে ক্ষয় লীলা, আমি বলবো যে ধরনের স্বৈরাচারী মানুষদের আমরা চারিপাশে দেখতে পাই, সেরকমই একটা মুহূর্ত যখন আমাদের এই অন্ধায়ুগ নাটকে এসে পৌঁছয়, কোথাও যেন ওই কর্চাকির কথা মনে করে, ওই ডাকঘর অভিনয়, ওই পোল্যান্ড আমার গায়ে প্রায় কাঁটা দিচ্ছে, সবকিছু যখন গোটা মঞ্চ জুড়ে, গোটা প্রেক্ষাগৃহ জুড়ে যখন আধার ভীষণভাবে সারা পৃথিবীতে যখন একটা আধার নেমে আসে, তখন বোধহয় ওই রবীন্দ্রনাথের গানকে সম্বল করে, রবীন্দ্রনাথকে বন্ধু করে যদি এগিয়ে গিয়ে বলা যায় যে আজি যত তারা তব আকাশে, ওই যে মানে বিশ্ব চরাচর কিন্তু কোথাও কিন্তু এক ধরনের নির্লিপ্ত। এই যে আমাদের ব্যক্তিগত শোক, ব্যক্তিগত দুঃখ, তার ম্যানিফেস্টেশন কিন্তু কোথাও বাইরে নেই। যেটা আছে সেটা হয়তো এই অসীম আকাশে অগণ্য কিরণ, এবং সেখান থেকেই বোধহয় কোথাও পৌঁছে যাওয়া যায় যে ভাই যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার দিকে। এবং আমার মনে হয় যে এর পরেই যেটা আসে সেটা হচ্ছে কিন্তু ওই যে বলেছিলাম যে অলরেডি এস্টাবলিশ করা হয়ে গেছে কোথাও, যে এই প্রভু আমার প্রিয়, এ আমার অত্যন্ত কাছের মানুষ, সে আমার বন্ধু, এর কাছে অনেক কথা আমি সহজে বলতে পারি। আসলে যদি আমি বলি যে অনেকে বলে থাকেন যে কোথাও হয়তো একটা দুঃখ উদযাপনের জায়গা আছে রবীন্দ্রনাথ, সেটা হয়তো ওই রবীন্দ্রনাথের সুর নির্বাচনেও সেটা হয়তো আছে, কথা প্রসঙ্গে হয়তো আছে। আমরা রবীন্দ্রনাথের গোটা জীবনচক্রটা যদি দেখি, সেইখানে দাঁড়িয়ে বোধহয় শিল্প এবং সাহিত্যের একজন, আমার মনে হয় বাক শ্রমিক তো রবীন্দ্রনাথ। আমি যদি সময় পাই বুদ্ধদেব বসু তার প্রসঙ্গে এলে আমার মনে হয় সেই কথাটাই বারবার করে আমাদের আসবে, যে কোথাও বোধহয় রবীন্দ্রনাথকে আমাদের মনে হয় আহ বন্ধুর সঙ্গে মনে রাখতে হবে যিনি সংগ্রামীও কিন্তু। তাই জীবনের সায়ান্নে এসে কিন্তু রবীন্দ্রনাথ অনেক বিদেশি শক্তির খোলা পত্রের, খোলা চিঠির কিন্তু একেবারে প্রতিবাদ করতে পেরেছেন, যে ওনারা ভাবেন কি আমাদের ওই ইংরেজি ভাষায় শিক্ষিত দীক্ষিত করে কি ওনারা আমাদের দীক্ষা দিয়ে আমাদের উত্তরণ ঘটিয়েছেন। রবীন্দ্রনাথ কিন্তু বারবার করে সংগ্রামী, যুঝে নেওয়ার একটা ব্যাপার আছে। এই যুঝে নিতে গেলে বাইরে যখন ক্ষয় হয় না, তখন এই অন্তরের একটা ইনওয়ার্ড জার্নি বোধহয় হয় রবীন্দ্রনাথের লিরিক্সে। তাই প্রভু আমার প্রিয় আমার
পরম জ্ঞান চিরপথে সঙ্গী আমার কীর্তি আমার অকীর্তি মোর মুক্তি আমার বন্ধন কীর্তি আমার অকীর্তি মোর মুক্তি আমার বন্ধন দুঃখ সুখের চরম আমার জীবন মরণ প্রভু আমার পরম কোথাও কিন্তু এই ডায়ালেকটিক্স এখানে আমরা এসে পৌঁছে গেছি। তার্কিক রবীন্দ্রনাথ ওই দুঃখ সুখের চরম আমার জীবন ও মরণ দেব, মানে জীবন ও মরণের সীমানা ছাড়িয়েই তো বন্ধুকে পাওয়া যায়। ওই বন্ধু আমার রবীন্দ্রনাথ বোধহয় সারা জীবনেই একজন বন্ধুর খোঁজ করেছেন। আমার মনে হয় সেই জন্য খুব প্রাসঙ্গিক এই পর্যায়ে আমার বারবার করে সেই জন্য মনে হয় যে সুর না লাগালে এই গানগুলো কি হতো। গীতাঞ্জলির কবিতাগুলো তো সব সুর দেওয়া নয়, কবিতার নাম কেন গীতাঞ্জলি। সেরকমই এই যে বন্ধু পর্যায়ের গান, গীতবিতানের পূজা পর্যায়ে তুমি বন্ধু, তুমি নাথ, নিশিদিন তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি তো আনন্দ লোক, জুড়াও প্রাণ নাশ শোক, তাপ হরণ তোমার চরণ, অসীম স্মরণ দিন জনার। এটা যদি সুর নাও দেওয়া হয়, এর ভেতরে লিরিক্যাল কোয়ালিটি আছে। এবার যদি এই কথাটা মনে রেখে আমি গানটা করি তাহলে এই যে রবীন্দ্রনাথ বারবার করে বলতেন যে কোথাও কথাটাও যেন চলছে, আসলে ওইটার সঙ্গে সঙ্গে বোধহয় আস্তে আস্তে চলবে। আবার বারবার করে রবীন্দ্রনাথ কিন্তু বলবেন যে জীবনে যখন শুকায় যায় করুণা ধারা এসো, যখন কর্ম বিপুল আকার হয়ে দাঁড়িয়েছে, তখন কোথাও গিয়ে বোধহয় নিবেদন ফেলেছে, তখন বোধহয় বন্ধু দূরে সরেছেন, তাকে আবার তপস্যা করে কিন্তু কাছে নিয়ে আসতে হয়। তাই বারবার করে কিন্তু আসে যে ভুলে যায় থেকে থেকে, বা আমায় ভুলতে দিতে নাই তো তোমার ভয় আমার ভুলতে দিতে। মানে এটা তো অসম্ভব, এই কিন্তু একটা কথোপকথন শুরু হয়ে গেছে, একটা কনভারসেশন। আমরা যদি ভারতীয় সাহিত্যের ধারার কথা ভাবি, ভারতীয় সংস্কৃতির ধারার কথা ভাবি, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে ভক্তিবাদ কিন্তু এই সংযোগ তৈরি করে দিয়ে গেছে। এবার মুশকিল হচ্ছে যে তাহলে এই সখাকে পাই না কেন? এই জীবন দেবতা বলে যাকে সমর্পণ করেছি তার কারণ একটা বলে দিয়েছেন যে আমি ভুলে যাই থেকে থেকে। আবার উল্টোটাও তো আছে যে আমি তো নিজেকেই এখনো জেনে উঠিনি। আপনাকে জানায় আমার ফুরাবে না, ফুরাবে না
এই জানাই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানাই আমার ওই আমি আছি বলেই তুমি আছো, আবার আমাকে জানা শেষ হয়নি, আমাকে জানতে জানতে আমি তোমাকে জানবো। এটাই তো বন্ধুত্ব, এটাই তো সখা। এবার এই কিন্তু চলছে রবীন্দ্রনাথের গীতবিতানে বন্ধু পর্যায় থেকেই কিন্তু আমি বলে যাচ্ছি। এবার এমন গানও আছে, অসীম ভ্রান্ত আছে তোমার তাহে সাধনামেতে, নিতে চাকা আমার হাতে কনায় কনায় বেঁচে অসীম আছে। খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ, আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে, বিশ্বভুবন মাতল যে পাই হাসির কলরবে, তুমি রইবে না ওই রাতে, নামবে ধুলা পথে, তুমি রইবে না ওই রাতে, নামবে ধুলা পথে, যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে অসীম ভান্ত আছে। এই কিন্তু আমার যাত্রা শুরু হলো, তুমি কিন্তু আমার সাথে হেঁটে হেঁটে চলবে, কারণ অসীম ভান্ত আছে। তুমি দেখুন যে অ্যাকচুয়ালি তো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, তারপরেই রবীন্দ্রনাথ বলতে পারেন যে হে মোর দেবতা, হে মোর দেবতা, মরিয়ায় দেবতা, কি অমৃত চাহো পরিবারে তারপরে কিন্তু বলবেন রবীন্দ্রনাথ অনেকটা আমাদের অবস্থার মতো, সেটা হচ্ছে সভায় তোমার থাকি সবার শাসনে, আমার কণ্ঠে সেথায় সুর কেঁপে যায় প্রাসনে, তাকায় সকল লোকে তখন দেখতে না পাই চোখে, কোথায় অভয় হাসি হাসো আপন আসনে, সভায় তোমার থাকি সবার শাসনে। এই সুরেও কিন্তু বৈচিত্র্য, সে সুর যদি আমরা লক্ষ্য করি তাহলে যেন শাসনে গিয়ে রবীন্দ্রনাথ কোথাও এই প্রত্যেকটা জীবনের অনুশাসনকে বোধহয় এক ধরনের ফোটাবার চেষ্টা করে। এই যে শাসনের ভিতরে কিন্তু রবীন্দ্রনাথ কোথাও একটা বোঝাইতে চাইছেন বোধহয় সেটা, এবং এই কিন্তু আমি বলবো যে পর্যায়ে চলছে, যেখানে বারবার করে ওই একটা দেওয়া নেওয়া চলছে বন্ধুর সাথে। এবারে কোথায় বলা যায় যে এবার তুমি প্রভু আমার, তুমি আমার অন্তরতরে, সেই পর্যায়ে কিন্তু এসে পৌঁছানো যাচ্ছে রবীন্দ্রনাথের। আমরা রবীন্দ্রনাথের
সঙ্গী হয়ে এক ধরনের সেই যাত্রায় যদি এগোতে পারি, তাহলে কোথাও গিয়ে কোথায় জীবনে যা কিছু অন্তর এ জীবনে যা কিছু সকলে আজ বেজে উঠুক তোমার গানে, তোমার গানে, তোমার যেন শত ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার। এবার তাহলে কি রবীন্দ্রনাথ, প্রতিভা ভগবান রবীন্দ্রনাথ তাহলে আর বন্ধু প্রসঙ্গ কোথাও আনেনি? বা যারা আমরা যদি ভাবি যে রবীন্দ্রনাথের গানে বন্ধু প্রসঙ্গ কি তাহলে রবীন্দ্রনাথের বলে দেওয়া ওই কটি গান? আমার মনে হচ্ছে এরপরে কিন্তু রবীন্দ্রনাথ আসলে আমাদের অতিক্রম করে যাওয়ার একটা ছক কষে দেন। যদি তাই না হয় তাহলে এত পর্যায়ে এত রকম ভাবে পূজার বাইরে গিয়েও কিন্তু তাহলে বন্ধু আর বধু আসে না। যদি সত্যি বন্ধুত্ব হয়, আচ্ছা বলুন তো, সত্যি করে বন্ধুত্বের কি কোনো ডেফিনেশন আছে? কোনো সংজ্ঞা আছে বন্ধুত্বের? কোনো বয়স আছে? নেই তো। তাহলে অনেক সময় এমন হয় না যে এই যে ছাত্র শিক্ষক সম্পর্ক যেটা দিয়ে শুরু করেছিলাম, যেটা হয়তো সব থেকে বড় ভিত যার উপর দাঁড়িয়ে হয়তো আমাদের মতো প্রতিষ্ঠানগুলি চলে, সেখানে রবীন্দ্রনাথকে যেভাবে আমরা দেখি কোথাও ওই দেবতা জেনে দূরের ওই দাঁড়ায়, এই যে অনেক শিক্ষিত দীক্ষিত গায়ক গায়িকারাও ভয় পান রবীন্দ্রনাথ প্রসঙ্গে আসতে, তার কারণ বারবার করে মনে হয় যে সুর ভুলে যে ঘুরে দাঁড়াই কেবল বাজে নাকি। যদি বন্ধু বলে দুহাত ধরে নেওয়া যায় তাহলে বোধ হয় রবীন্দ্রনাথের সাথে আসলে একটা সখ্যতা বাড়ে। আদর পিতা প্রণাম করি বন্ধু কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরু করার আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আসলে আমার শিক্ষক যারা আমার খুব বন্ধু, কাছের বন্ধু, তারা অনেক সময় বলেন যে অনুষ্ঠানে যাওয়ার আগে যেন যখন গান নির্বাচন করি না,
সেটা সব থেকে বড় বিপজ্জনক জিনিস। আজকে অনুষ্ঠানটা তৈরি করবার আগে আমার ঠিক একটা জিনিস স্মরণে এলো। আমার মনে হলো তাহলে আমি আজকে নির্বাচন কিছুতেই করবো না, আমি কোথাও গিয়ে একটা পঞ্জি ফলো করবো। সেই ফলো করতে গিয়ে দেখলাম যে আপনি যায় না ফলো করা, কারণ একটা কনভারসেশন অলরেডি তৈরি হয়ে যায়, ওই বন্ধুত্ব তৈরি হয়ে যায় রবীন্দ্রনাথের সাথে। তাই যা পরিকল্পনা ছিল না কিছু মুহূর্ত আগেও, মনে হয় সেটা এসে গেল। এবং বলতে পারেন যে তার আগে ওই এক বর্ষা বৃষ্টি বাবার খুবই মনে হয় যে আর রবীন্দ্রনাথ তো আমাদের প্রতিদিনের যাপনে তাই বোধ হয় সাথে সাথে একটা চলা এবং শিক্ষা থাকে। তাই সেই প্রসঙ্গে মনে হলো আমার আমার মনে হয় যে রবীন্দ্রনাথের সাথে বোধহয় অনেক মানুষের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল বা হয়ে আছে। তারা আবার আমাদের বন্ধু, তাদের লেখায় কিন্তু আবার একরকম করে রবীন্দ্রনাথের সাথে এই সত্যতার কথা আমরা পাই। সেরকম একজন মানুষ হলেন এই ফার্স্ট কলম লেখা মানুষটি। তিনি একটা জায়গায় লিখছেন, আমার বারবার করে আজকে সারাদিন মনে পড়ছিল, কারণ রবীন্দ্র যাপনের সাথে আসলে অনেকগুলো মানুষ জড়িয়ে যান। যেরকম ভাবে শঙ্কর ঘোষের প্রসঙ্গ আসে, যেরকম ভাবে এই আমের আবরণ থেকে শুরু করে সব বইগুলো আজকে আমার মাথায় আসছিল, পান্থজনের সভা। আমার কোথাও মনে হলো যে এই অংশটা আমি পড়ে শোনালে আপনি বুঝতে পারবেন যে আপনারা বুঝতে পারবেন যে কোথাও আমি বলছি যে কোথাও যেন একটা মিডিয়েশন হয় আমাদের বিভিন্ন মানুষের মাধ্যমে, একটা কাইন্ড অফ ইন্টারমিডিয়ারি, একটা ইন্টারমিডিয়েটিং এজেন্সি হিসেবে রবীন্দ্রনাথ কাজ করেন। এবং তার প্রতিগ্রহণ যাদের মাধ্যমে হয়েছে তাদেরও বোধহয় চর্চায় তারা তিনি এসে পড়েন। সেরকমই একটা প্রসঙ্গে চারদিকে ছড়িয়ে আছে আমার প্রিয় মানুষটির নানা জীবন স্মৃতি, যেগুলো আমাদের নিত্য মরণশীল জীবনকে প্রাণ দেয়। এরকম বুধ হয়ে থাকা বহুদিন অনুভব করিনি। সংক্ষিপ্ত ফার্স্ট পার্সনের অজুহাত দিচ্ছি না, তবে একবার যদি আপনারা সত্যি মেনে নেন আর সবকিছুর থেকে বোধহয় রবীন্দ্রনাথকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাহলে এটা অজুহাত থেকে বোলপুরের ভোরের ঠান্ডা হাওয়া এবং অনেক শুভেচ্ছা পাঠালাম। যেরকম আজকে আমি একটা বর্ষার সন্ধ্যায়
অনেক শুভেচ্ছা আপনাদের পাঠাচ্ছি যারা ওপারে বসে আছেন, সেটা হয়তো কিন্তু রবীন্দ্রনাথকে ভালোবেসে। আর কোথাও আমার মনে হয় যে হারিয়ে যাওয়া, চলে যাওয়া যদি জীবন স্মৃতির কথা আমরা ভাবি, তাহলে মনে হবে যে রবীন্দ্রনাথ না সবটা জুড়ে থাকেন যখন আমরা রবীন্দ্রনাথকে নিয়ে ভাবতে বা বলতে বা লিখতে বা চর্চা করতে শুরু করি। গত কয়েক মাস ধরে আমার পড়ার ঘর, শোয়ার ঘর, এমনকি রোগশয্যায় পাশটিতেও ছিল কোনো না কোনো বই কিংবা গানের সিডি। এখন তাদের গুছিয়ে তাকে তুলবার সময় হলো। এর নাম বিচ্ছেদ নাকি আরো গভীর মিলন জানি না। আপাতত মনের কোণে এটুকু ছিদ্র অবধি পাই না যেখান থেকে অন্য কোনো ভাবনা প্রবেশ করতে পারে। তারপর ধীরে ধীরে হয়তো একদিন কবি আমার হৃদয়ে তার নিজের তাকটি খুঁজে নেবেন। আমাকে আর রানী সুদর্শনের মতো অদর্শনের হতাশায় ছটফট করে মরতে হবে না। ওই যে দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন। শান্ত হোক এই দাবদাহ নামক বর্ষা, আর আমার এই 150 বছর বয়সী প্রণয়টির সঙ্গে চলতে থাকুক আমার সকল রসের খেলা। ঋতুপর্ণ ঘোষ, 29শে এপ্রিল 2012। বলেছিলাম যে যদি সময় থাকে তাহলে বুদ্ধদেব প্রসঙ্গে আসবো। বুদ্ধদেব লিখছেন যে কোনো এক লোকোত্তর কৃষকের কথা কোনো এক কবিতায় আমরা পড়েছি, তার অর্থ নিয়ে অনেক বাদানুবাদ হয়েছে, কিন্তু আজ দেখছি সেই কবিতা উল্টো অর্থে সত্য হলো। যার হাতে ফসল ফলল তাকে নিয়ে সোনার তরী দিগন্ত পারে চলে গেল, পড়ে থাকলো রাশি রাশি সোনার ধান। যতদূর দৃষ্টি যায় যেন শেষ নেই। এখন আমাদের উপর ভার করেছে সেই ফসল ঘরে তোলবা। বাঁচতে হবে, গোছাতে হবে, সাজাতে হবে গোলা ঘরে ঘরে। ডেকে বলতে হবে সকলকে, এসো এখানে এসো, এখানে তোমার পুষ্টি, স্বাস্থ্য, কল্যাণ, এখানে তোমার উত্তর পুরুষের আনন্দের সঞ্চয়। খুব মজার, ভাবলে বুঝি বলছিলাম না যে একটা রবীন্দ্রনাথের সাথে বন্ধুত্ব তৈরি হয়। রবীন্দ্রনাথ যখন বঙ্কিম প্রসঙ্গ লিখছেন, কোথাও সেই ভাষার ছলে যেন রবীন্দ্রনাথ বারবার করে মনে করিয়ে দিচ্ছিলেন যে বঙ্কিমের প্রতি ঋণ যেন আমরা ভুলে না যাই, যেন মনে রাখি, তবু মনে রেখো মতো যে সবকিছু, সব খেলা সাঙ্গ হলেও যেন মনে রাখতে পারি। আর সত্যজিৎ রায়ের ওই ডকুমেন্টারি রবীন্দ্রনাথের, সেটা কিন্তু শুরু হচ্ছে রবীন্দ্রনাথের মৃত্যুকে নিয়ে, প্রায় উল্টো দিকে যাওয়া। মৃত্যুকে আসলে উদযাপন করা যায়, মৃত্যুকে সেলিব্রেট করা যায়, সেটা প্রায় এরকম ভাবে বোধহয় পর্দায় ফুটে ওঠে, যারা আমরা দেখেছি জানি। August 1941, Calcutta, a man died. His mortal remains perished, but he left behind him a heritage which no funeral fire could consume. সেই বলতে হয় যে সবকিছু তো ক্ষয় নেই, ক্ষয় হয় না। তাই তো বোধহয় এরম রাত্রি আমাদের পরাণ সকাল সাথেই আসলে আমাদের অভিশাপ। 22শে শ্রাবণে আসলে রোজ যে অভিশাপ, তার বিশেষ অভিশাপ। আজি ঝড়ে তোমার
আকাশ কাঁদে, আকাশ নাই যে ঘুম নয়নে দুয়ার খুলে হে প্রিয়তম চাই যে পরাণ সখা বন্ধু হে আমার মনে হয় যে এই গানটার সাথে আরেকটা গান অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমার মনে হয়, সেটা হচ্ছে যে সে জনমে মরণে নিত্য সুখে সুখে চির আনন্দ সুধা যুগে যুগে কত নব নব লোকে সে জনমে মরণে নিত্য সুখে সুখে সেই চির কোথাও গিয়ে বোধহয় ওই চির আনন্দ হয়ে ওঠে। একেবারেই শেষ পর্যায়ে এসে রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্র জীবনীর অনেক প্রসঙ্গ নিয়ে এই পৌঁছন এবং এই খণ্ডটি প্রায় শেষ হয়ে ভীষণ একটা, আমি বলবো ভীষণ নাটকীয় একটা তার তাৎপর্য আছে, জানো? কোথাও কতগুলো শর্ট একদম কোলাজের মতো ছোট 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 করে আসছে, যেন মনে হচ্ছে উনি সবটা চোখের সামনে দেখেছেন এবং পরপর 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 করে এগুলো চলে আসছে। সেরকমই একটা অংশে এসে পৌঁছে কয়েকদিন অপারেশনের পরামর্শাদির পর ৩০শে জুলাই ডাক্তার ললিত কুমার বন্দ্যোপাধ্যায় অস্ত্রোপচার করিলেন। এই ঘটনার পূর্বে তিনি প্রতিমা দেবীকে শেষ চিঠি দেন নিজের হস্তে। সেই চিঠি আমরা সবাই জানি, সেটা জীবন দেবতার উদ্দেশ্যে বোধহয় মহার্ঘ নিবেদন, যার সাথে সম্পর্ক এবার একেবারে তোমায় আমার মিলন হবে। এবার তোমার সৃষ্টির পথ রেখেছ অকীর্ণ করি বিচিত্র ছলনা জলে। কি ছলনা! মিথ্যা বিশ্বাসের ভাগ পেতেছ নিপুণ হাতে সরল জীবনে। এই প্রবঞ্চনা দিয়ে মহত্বের করেছ চিহ্নিত, তারপরে রাত্রি গোপন রাত্রি। তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ, সে যে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সে যে করে তারে চির সমুজ্জ্বল। বাহিরে
কুটির হোক অন্তরে সে ঋজু, এই নিয়ে তাহার গৌরব। লোকে তারে বলে বিড়ম্বিত, সত্যের সে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে। কিছুতে পারে না তারে প্রবঞ্চিত, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। আমার মনে হয় যে এই পর্যায়ে এসে যখন পড়ি তখন আমার মনে হয় যে এটা একটা কবিতা নয়, এটা হয়তো একটা অদ্ভুত থেমে থামা শব্দচয়ন, ভাবা এবং আসলে ওই দিনটার জন্য এগিয়ে যাওয়া। সেটা খুব অনায়াস সরল মনে হলেও আসলে জার্নিটা কিন্তু তা নয়। এটা খুব সরল প্রকাশ, যেটা আমরা শিল্প সাহিত্যে অনেক সময় মনে হয় যে অনায়াস, আসলে অনায়াস নয়। বন্ধুর কাছে যাওয়ারও কিন্তু একটা প্রস্তুতি আছে। যেমন আমার মনে হয় যে বোধহয় নিবেদনেরও একটা প্রস্তুতি আছে, সেখানে একটা হোঁচট খাওয়া আছে। সেখানে আমার মনে হয় যে হারিয়ে যাওয়ার একটা প্রয়াস আছে। সেটা খুব ভীষণ স্ট্রাকচার্ড এমন নয়, কারণ আমি তো স্ট্রাকচারকে ফেলে এবার বাইরে বেরোচ্ছি। কারণ আমার জীবনটা যদি আমি ভাবি একটা স্ট্রাকচার, তারপরে বোধহয় যেটা হয় সেটা হচ্ছে যে আমি চির শান্তির কথা যদি বলি, তাহলে আমার মনে হয় যে ওই চিরবন্ধু চিরনির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু, তুমি চিরমঙ্গল সকালে তোমার জগতে, তুমি চিরমঙ্গল সকালে চির সঙ্গী চির জীবনে চির নির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু, চিরপ্রীতি শুভানির্ভর তুমি হৃদয়ে তব জয় সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে, তব জয় সঙ্গীত ধ্বনিছে চিরদিবা চির রজনী চিরবন্ধু চির নির্ভর চির শান্তি তুমি হে প্রভু চিরবন্ধু, চিরপ্রীতি শুভানির্ভর তুমি হৃদয়ে তব জয় সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে, তব জয় সঙ্গীত ধ্বনিছে চিরদিবা চির রজনী চিরবন্ধু চির নির্ভর চির শান্তি তুমি
প্রভু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু নমস্কার। আমার দুঃসাহস আপনারা মার্জনা করবেন। মনে হলো যে আপনাদের বন্ধু হিসেবে কিছু কথা মনের ভিতর দানা বেঁধেছিল, সেগুলো শেয়ার করলাম। আমার সব ভুল ত্রুটি, আমার গুরুদের কৃপা, আমি আজকে আপনাদের সামনে এসেছি। এবং আবার বলবো যে আমার ছাত্ররা কোনোদিন আমাকে আমি বলবো যে নিরাশ করেননি। আমাকে বলবো যে অনেকটা এগিয়ে দিয়েছেন আমার এই ছাত্ররা। তাই আমি আপনাদের একেবারেই ওদের বিজ্ঞাপন করছি যে পারলে ওদের সঙ্গে আপনারা থাকবেন। এই যে ওদের ভিকাস্ট বলে যেটা ওরা একটা প্রয়াস চালু করেছে, পারলে একটু সাবস্ক্রাইব করবেন। কারণ এই সময় দাঁড়িয়ে ওরা এই প্রয়াসটা করছে, আমি ওদের সাথে আছি। আপনারাও ওদের সাথে থাকুন এবং আমাকে এতটা সময় সহ্য করবার জন্য, বন্ধুরা তো সহ্য করেন আসলে। তো আপনাদের সবার সাথে হয়তো আমার আজকে একটা বন্ধুত্ব তৈরি হলো এই চির শাখা পরাণ শাখার হাত ধরে। ভালো থাকবেন। শুভরাত্রি।